নমস্কার বন্ধুরা, গল্পের নন্দনকানন চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত জানাই। আমরা শুনছিলাম সমরেশ মজুমদারের বুনো হাঁসের পালক। শুরু করছি পরবর্তী পর্ব। বসন্ত হতভম্ব। 40 পেরিয়ে যাওয়া একটি স্বাস্থ্যবান মানুষ এইভাবে যে যখন কাঁদেন, তখন শোকের কারণ ভয়াবহ ধরে নেওয়া উচিত। কে মারা গেল? সে ঝুঁকে হরিশের দুটো কাঁধ ধরে বলল, দাদা, এত আপসেট হচ্ছেন কেন? আমাকে বলুন, কি হয়েছে? তখন আমন্ত্রিতরা ভিড় করে দাঁড়িয়েছে ওদের ঘিরে। কৌতূহলী মুখে সবাই দেখতে চাইছে হোস্টকে, ছবির প্রযোজককে। কান্নাটা শব্দহীন হলেও হরিশ কথা বলতে পারছিল না। তার গলায় যেন মাংসপিণ্ড উদ্ধত হয়ে নিঃশ্বাস রুদ্ধ করছিল। এই সময় অনন্ত ডাক্তারকে সঙ্গে নিয়ে এসে চিৎকার শুরু করলো, সরে যান, একটু সরে যান প্লিজ। গরুর ল্যাজ নাড়ার মতো ভিড়টা একটু দুলে উঠতেই অনন্ত ডাক্তারকে নিয়ে সেধিয়ে এলো ভেতরে। নাড়ি দেখে বুকে স্টেথো লাগিয়ে চিন্তিত মুখে ডাক্তার বললেন, ওকে ওর ঘরে নিয়ে চলুন। মনে হচ্ছে হসপিটালে নিয়ে যেতে হবে না, কিন্তু বিছানায় শুইয়ে দিন ওকে। ব্যাগ খুলে একটা ছোট কৌটো থেকে ট্যাবলেট বের করে হরিশের মুখে গুঁজে দিয়ে ডাক্তার বললেন, কুইক, আপনারা নিয়ে যান, আমি একটা ইঞ্জেকশন নিয়ে চলে আসছি। বসন্ত, অনন্ত, ভিলেন হরিশকে ধরতে যেতেই অরিন্দম হাত লাগালো। নিতা কপালে ভাঁজ তুলে বলল, ইটস প্রিমিটিভ, স্ট্রেচার নেই এই হোটেলে। লোকটা ঘামছে খুব, শার্ট জবজবে হয়ে গেছে এর মধ্যে। ঘরে পৌঁছে ওরা খোলা দরজা এবং টিভি দেখতে পেল। হরিশকে শুইয়ে দিয়ে অরিন্দম জিজ্ঞাসা করলো মাথার কাছে এসে, হরিশবাবু, কেমন লাগছে এখন? অনন্ত, টিভিটা বন্ধ করো তো ভাই। টিভিতে তখন সিরিয়াল হচ্ছিল। অনন্ত সেটাকে বন্ধ করতেই হরিশের মুখ থেকে একটি শব্দ ছিটকে এলো। অরিন্দম বসন্তের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কেসটা কি বলুন তো? 3 মাসে তো এইরকম কিছু হয়নি। বসন্ত মাথা নাড়ল। এই উপসর্গগুলো কি স্ট্রোকের পূর্ব লক্ষণ? হরিশ মল্লিকের যদি স্ট্রোক হয়ে যায় তাহলেই সর্বনাশ। এখনো অর্ধেক কাজ বাকি ছবির। মাদ্রাসে নেগেটিভ তৈরি হয়ে কলকাতায় এলে কাটাকাটি করতে হবে, তারপর ডাবিং, মিক্সিং, রেকর্ডিং, মিউজিক বসানো, এন্তার কাজ বাকি। এবং এই কাজগুলো শুটিং করার চেয়ে কম গুরুত্বপূর্ণ নয়। অর্থের নিয়মিত জোগান না থাকলে মুশকিলে পড়তে হবে। এই অবস্থায় যদি হরিশ মল্লিক মারা যায় কিংবা স্থবির হয়ে যায় তাহলেই। বসন্ত ব্যাপারটা ভাবতে পারছিল না। তার এতকালের স্বপ্ন যখন সার্থক হতে যাচ্ছে, তখন হরিশের ও দুটোর কোনোটাই হতে পারে না। সে ঘরের অন্য মানুষগুলোর দিকে তাকিয়ে বলল, ভয়ের কিছু নেই, দয়া করে আপনারা ব্যাঙ্কোয়েট হলে অপেক্ষা করুন। নির্দেশ না পাওয়া পর্যন্ত হোটেল কর্মীরা মদ পরিবেশন করবে এই আশায় কেউ কেউ সেখানে চলে গেল। হরিশ চোখ বন্ধ করে শুয়ে আছে। সদ্য কামানো গালে এক ফোঁটা জল গড়িয়ে পড়তেই ডাক্তার ঘরে ঢুকলেন। কি আশ্চর্য, এত ভিড় কেন? ইউ মাস্ট লিভ হিম। যাঁরা ছিলেন তারা সামান্য নড়লেন মাত্র।
ডাক্তার হরিশের কবজি ধরে এক মুহূর্ত থমকে থেকে ঝুঁকে পড়ে জিজ্ঞাসা করলেন, এখন কেমন লাগছে আপনার? হরিশের দু চোখ গড়িয়ে দ্বিতীয়বার জল এলো। ডাক্তার আর দেরি করলেন না, ঘুমের ইঞ্জেকশন দিয়ে অরিন্দমকে বললেন, মনে হচ্ছে আচমকা ওর নার্ভে কিছু আঘাত করেছে, স্ট্রোক হতে পারত, হয়নি। ঘুমের ওষুধ দিলাম, রাতটা ঘুমিয়ে কাটালে সকালে ফ্রেশ হয়ে যাবেন, চিন্তার কিছু নেই। অনন্ত বেরিয়ে গেলে বসন্ত প্রথম কথা বলল, থ্যাঙ্কস গড, মাথা ঘুরে গিয়েছিল আমার। অনন্ত শায়িত হরিশের দিকে তাকিয়ে বলল, খুব ভয় পেয়ে গিয়েছিলাম, এরকম কেস তো এর আগে 2-3বার দেখেছি। নবীনা ছবি রিলিজ করলো মিনার বিজলিতে, সত্য সাহা ছিলেন প্রডিউসার। ম্যাটিনি ভাঙার পর দর্শকরা যেই গালাগাল দিতে দিতে বের হলো, অমনি আমাকে আঁকড়ে ধরলেন সত্যবাবু। 5 মিনিটেই সব শেষ। কল্পনা চুপচাপ দাঁড়িয়েছিল হরিশের পায়ের কাছে, বলল, অনন্তবাবু, এইসব কুকথা না বললেই ভালো হয়, চলুন এখান থেকে, লোকটাকে ঘুমোতে দিন। অরিন্দম চিবুকে আঙুল ঘষে যেন নিজের মনেই জিজ্ঞাসা করল, কিন্তু কি কারণে শক পেলেন ভদ্রলোক? কোনো ফোন টোন এসেছিল কলকাতা থেকে? অনন্ত চট করে উঠে টেলিফোন তুলে হোটেল অপারেটরকে জিজ্ঞাসা করল, হরিশের ঘরে কলকাতা থেকে কল এসেছিল কি না। উত্তর পেয়ে রিসিভার নামিয়ে সেটা জানিয়ে দিল। বসন্ত বলল, 3 মাস ধরে পাহাড়ে পরিশ্রম তো কম করেননি উনি, সুখী মানুষ, ভেতরে ভেতরে কাহিল হয়ে পড়েছিলেন, সেটা বুঝতে পারেননি। এটা যদি 14,000 ফুট ওপরে হতো তাহলে। দরজায় দাঁড়িয়ে নিতা বলল, এখন এই ইভস আর বার্ডসগুলো ছাড়ুন তো বসন্তবাবু, ওকে ঘুমোতে দিন, চলুন পার্টিটাকে বাঁচিয়ে দিই। সবাই যখন ঘর ছেড়ে যাচ্ছে তখন হরিশ আবার শব্দ করল। সে উঠে বসার চেষ্টা করতেই কল্পনা ছুটে এলো। কোনো অসুবিধে হচ্ছে হরিশদা? হরিশ এই প্রথম সাড়া দিল মাথা নেড়ে, না। তারপর কোনো রকমে উচ্চারণ করল, জল। কল্পনা জল দিতে যাচ্ছিল, অনন্ত নিষেধ করলো, না না দিদি, জল দেবেন না, স্ট্রোকের আগে জল দিতে নেই। কল্পনা অসহায়ের মতো তাকাতেই শব্দ ছিটকে বেরোলো হরিশের গলা থেকে, জল জল। কল্পনা আর দ্বিধা করল না, সযত্নে খানিকটা জল খাইয়ে দিল হরিশের মাথার পেছনে একটা হাত রেখে। সেটা বুক দিয়ে নামার পর কয়েকবার ঢোক নিলেন হরিশ। বসন্ত কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, কেমন লাগছে এখন দাদা? আমি মরে গেছি বসন্ত, আমি মরে গেছি। আচমকা বসন্তের ডান হাত 2 হাতে জড়িয়ে ধরে কোকিয়ে কেঁদে উঠল হরিশ মল্লিক। ওকে কথা বলতে দেখে প্রত্যেকের মুখ থেকেই যেন স্বস্তির শব্দ ছিটকে উঠল। অরিন্দম দ্রুত বিছানার পাশে এসে জিজ্ঞাসা করল, কি হয়েছে বলুন তো? মাথাটা বুকের ওপর কিছুটা যেন ঝুলে রইল হরিশের। তারপর একটা কান্না গিলতে গিলতে উচ্চারণ করল, আমার সব টাকা শেষ, সব পরিশ্রম, সব স্বপ্ন। কথাটা গিলে নিয়ে মুখ তুলে হরিশ বলল, আমি ফতুর হয়ে গেলাম। বুক কাঁপিয়ে
নিঃশ্বাস ফেলে একটা আঙুল টিভির দিকে উঁচিয়ে হরিশ জানালো, নিজের কানে শুনলাম। অরিন্দম জিজ্ঞাসা করলো, কি শুনলেন? প্লেনটা ভেঙে পড়েছে। প্লেন? বসন্ত চট করে টিভিটা দেখে নিল। কোন প্লেন? যে প্লেনে আমাদের পুরো ছবির এক্সপোজড ক্যান ছিল। কান্নায় গলা বুঝে গেল। আর তখনই বসন্ত চিৎকার করে উঠল, কি বলছেন আপনি? তার চোখের সামনে হোটেলের ঘরটা দুলতে লাগলো। সে দু হাত বাড়িয়ে এক পা এগিয়ে সোফায় বসে পড়ল। নো, ইটস ইম্পসিবল। ঘরে তখন পিন পড়লেও শব্দ শোনা যাবে। অরিন্দম চট করে ঘড়ি দেখে উঠে গিয়ে টিভি খুলল। ইংরেজিতে খবর চলছে, প্রায় শেষ দিকে, খেলার খবর। অরিন্দম মুখ ফিরিয়ে বসন্তকে দেখল। কাগজের মতো সাদা হয়ে গেছে বসন্ত। হরিশ ধীরে ধীরে শুয়ে পড়ল। খবর শেষ করার আগে পাঠক আবার বললেন, বিশেষ বিশেষ খবরগুলো আবার শুনুন। আজ দুপুরে শিলং থেকে কলকাতাগামী বায়ুদূত বিমানটি নিখোঁজ হয়ে যায়। আশঙ্কা করা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগের জন্য বিমানটি দিকভ্রষ্ট হয়। পাইলটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হবার আগে তিনি বিপদের আশঙ্কা করেছিলেন। 20 জন যাত্রী এবং ক্রু সমেত বিমানটি হিমালয়ের কোনো অংশে ভেঙে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সন্ধানের কাজ চলছে। টিভি বন্ধ করে অরিন্দম প্রশ্ন করল, এই প্লেনে যে আমাদের ছবির এক্সপোজড ক্যান যাচ্ছিল তা আপনাদের কে বলল? অনন্ত বলল, কথাটা ঠিক, কারণ যে প্লেনটা সকালে কলকাতা থেকে এখানে আসে সেটাই ফিরে যায়। ওটা ছাড়া কলকাতার অন্য কোনো ফ্লাইট নেই। কল্পনা তখন বসন্তের পাশে এসে দাঁড়িয়েছে। আমাদের 3 মাসের পরিশ্রম সব জলে চলে গেল। বসন্ত মুখ থেকে হাত সরিয়ে বলল, জলে নয় কল্পনা, ছাই হয়ে গেল। কল্পনা যেন কিছু বলার জন্যই বলল, একবার খোঁজ নিলে হয় না? খোঁজ? অনন্ত মাথা নাড়ল। হরিশবাবু নিজে এয়ারপোর্টে দাঁড়িয়ে থেকে প্লেনে তুলে দিয়ে এসেছেন। খোঁজ নিয়ে কি লাভ? অরিন্দম কথাটায় আস্থা রাখল না। রিসিভার তুলে অপারেটরকে বলল, এয়ারপোর্ট দিন। অপারেটর জানালো, এয়ারপোর্টে লাইন পাওয়া যাচ্ছে না। আর তখনই একজন দৌড়ে এসে খবর দিল, মিনিস্টাররা সবাই এসে গেছেন। বসন্ত মুখে হাত দিয়ে বসেছিল। আচমকা চিৎকার করে বলল, বন্ধ করো অনুষ্ঠান, সবাইকে বলে দাও চলে যেতে। অরিন্দম বলল, বসন্তবাবু উত্তেজিত হবেন না। হরিশবাবুর অবস্থা তো দেখছেন। এখন ঠান্ডা মাথায় সমস্ত বিষয়টা ভাবতে হবে। ঠান্ডা মাথা? আপনি তো একথা বলবেনই। আপনারা বছরে 10টা ছবিতে কাজ করছেন, একটা গেলে ক্ষতি হয় না। কিন্তু আমার কাছে এইটা ছিল পরশমণির মতো। উফ, এত চেষ্টা, এত পরিশ্রম। বিড়বিড় করতে লাগলো বসন্ত। অরিন্দম সোজা হয়ে দাঁড়িয়ে ঘরের অন্যান্যদের মুখ দেখে নিল। তারপর সহজ মুখে হাসল। আমি বুঝতে পারছি আপনার এবং হরিশবাবুর অবস্থা, কিন্তু আজ যাঁরা নিমন্ত্রিত হয়ে এসেছেন তাঁদের সসম্মানে ফিরিয়ে দেওয়া কর্তব্য। তারপর আমার অনুরোধ,
একবার এয়ারপোর্টে গিয়ে খবরটা যাচাই করা। টিভিতে মিথ্যে বলবে কেন? অনন্ত জিজ্ঞাসা করল। মিথ্যে নয়, আমাদের ক্যানগুলো ওতে ছিল কিনা সেইটে যাচাই করা দরকার। আসুন বসন্তবাবু, মনে হচ্ছে হরিশবাবুর ওপর ইঞ্জেকশন কাজ শুরু করেছে। অরিন্দম বসন্তের হাত ধরতে সে কোনো রকমে উঠল। হরিশের চোখ বন্ধ, শরীর স্থির, মাঝে মাঝে বুক কেঁপে উঠছে। সেদিকে তাকিয়ে কল্পনা জিজ্ঞাসা করল, হরিশবাবুর জন্য একজন অ্যাটেন্ডেন্টের ব্যবস্থা করা দরকার। অনন্ত বলল, আমি দেখছি দিদি, ম্যানেজারকে বলছি। খবরটা যে এখানেও পৌঁছে গেছে তা হল ঘরে ঢুকেই বুঝতে পারল ওরা। একজন মিনিস্টার এগিয়ে এসে অরিন্দমকে বললেন, খবরটা এইমাত্র পেলাম, ওই প্লেনে যে আপনাদের পুরো ফিল্ম ছিল, ব্যাড লাক। একজন সাংবাদিক জিজ্ঞাসা করলেন, আপনারা কি সমস্ত এক্সপোজড ফিল্ম একসঙ্গে পাঠিয়েছেন নাকি পার্ট গেছে? শুটিং শেষ হওয়ার পর নিচে নেমে এসে পার্ট পার্ট করে পাঠাবো কেন? আপনারা জানেন না এই 3 মাস কি কষ্ট করে ছবিটা তোলা হয়েছিল? আমার বিশ্বাস ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ অ্যাডভেঞ্চার ছবি হিসেবে এটাকে চিহ্নিত করা হতো। বসন্তবাবু দারুণ কাজ করেছিলেন, আমরাও সাধ্যমতো অভিনয় করেছি, কিন্তু অরিন্দম এই মুহূর্তে কথা খুঁজে পেল না। আর একজন সাংবাদিক জিজ্ঞাসা করল, আপনারা কি ছবির সমস্ত খরচ ক্যান পাঠাবার সময় ইন্স্যুরেন্স করিয়ে নিয়েছিলেন? অরিন্দম মাথা নাড়ল। এটা আমার জানা নেই, প্রযোজক স্বয়ং এয়ারপোর্টে গিয়েছিলেন, তিনি নিশ্চয়ই সেই রকম ব্যবস্থাই করেছেন। আপনাদের ক্যান যদি ওই প্লেনে থেকে থাকে তবে ক্ষতির পরিমাণ কত? বসন্ত এবার উত্তর দিল, পৃথিবীর কোনো অর্থে এর মূল্যায়ন করা যাবে না। স্বপ্ন যখন বাস্তবায়িত হয় তখন আপনারা কোন মূল্য ধরবেন? হ্যাঁ, আমার প্রযোজকের 20-25 লক্ষ টাকা অলরেডি খরচ হয়েছে, কিন্তু আমাদের ধারণা কোটির ওপরে ব্যবসা করত ছবিটা, সেটাও তো হিসেবের মধ্যে আনতে হবে। অরিন্দম বলল, অতএব ভদ্র মহোদয় এবং মহিলাগণ, আমাদের এই দুঃসময়ে আপনারা পাশে আছেন বলে আমরা কৃতজ্ঞ। আজকের অনুষ্ঠান মাঝপথেই থামিয়ে দিতে বাধ্য হচ্ছি বলে দুঃখিত। প্রযোজককে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, আমরা এখনই এয়ারপোর্টে যাচ্ছি। হোটেল থেকে বের হবার আগে কয়েকবার সিটি অফিসকে টেলিফোনে ধরার চেষ্টা করা হলো, কিন্তু রাতের এই সময়ে পাহাড়ি শহরের সিটি অফিস কোনো সাড়া দিল না। পাহাড়ি শহরে সন্ধ্যে থেকেই ঠান্ডা বাড়তে আরম্ভ করে। এখন 10টা। অ্যাম্বাসাডার গাড়িটা হোটেলে, ড্রাইভার ছোকরা বেশ চটপটে। সে দরজা খুলে দিতেই অরিন্দম বসন্ত পেছনে উঠল, সামনে প্রোডাকশন ম্যানেজার অনন্ত। গাড়িটা যখন সবে স্টার্ট নিয়েছে তখন কল্পনাকে দৌড়ে সিঁড়ি ভাঙতে দেখা গেল। দরজা খুলে পেছনে উঠে সে বলল, আমিও যাব। অনন্ত মুখ ফিরিয়ে বলল, এত রাত্রে দিদি আপনি? গত 3 মাসে তো কখনো বলেননি এ কথা অনন্তবাবু। এই ছবিটার সঙ্গে আমার ভাগ্য জড়িয়ে আছে, সেটা কি রকম তা এয়ারপোর্টে গিয়ে নিজের কানে শুনতে চাই। কল্পনা একটু উষ্ণ গলায় বলল। কেউ জবাব না দিতে ড্রাইভার অ্যাক্সিলারেটরে চাপ দিল। ঘুমন্ত শহর আরও নিঝুম, টিমটিমে পথের আলোগুলোকে চমৎকার ভুতুড়ে দেখাচ্ছে। গাড়ি খুব সন্তর্পণে শহর ছাড়ছিল।
হঠাৎ অরিন্দম বলল, আমি ভাবতে পারছি না, এত দিনের পরিশ্রম এইভাবে ভগবান নষ্ট করে দেবেন। অনন্ত মাথা নাড়ল। যখন যায় তখন এইভাবেই যায় দাদা। হয়তো ওই প্লেনে বোমা রাখা ছিল, আমাদের তো কয়েকটা ক্যান গিয়েছে, প্লেনে কতগুলো প্রাণ ছিল বলুন তো। স্টপ ইট! আচমকা চিৎকার করে উঠল বসন্ত। প্রাণ গিয়েছে? অনন্তবাবু অনেক বছর ধরে তো প্রোডাকশনই ম্যানেজার করছেন, বলতে পারেন এত ঝুঁকি নিয়ে কটা বাংলা ছবি তৈরি হয়েছে আজ পর্যন্ত বলুন? একটাও না স্যার, সঙ্গে সঙ্গে মাথা নাড়ল অনন্ত। 10টা প্রাণ জন্মালো, বড় হলো, মারা গেল, পৃথিবীর মানুষের কোনো ক্ষতিবৃদ্ধি তাতে হবে না। কিন্তু এই ছবিটি থাকলে 10 কোটি মানুষ। কথা শেষ না করে দু হাতে মুখ ঢাকল বসন্ত। এরপর অনেকক্ষণ সবাই চুপচাপ। হেডলাইট অন্ধকার কাটছে, সুন্দর রাস্তায় মসৃণ এগোচ্ছে গাড়ি। শীতবস্ত্র থাকা সত্ত্বেও বন্ধ জানালা দিয়েও যেন ঠান্ডা চুইয়ে ঢুকছে। 3 মাস অত উঁচুতে বরফের মধ্যে থেকে ঠান্ডার সঙ্গে যে বন্ধুত্ব হয়ে গিয়েছিল, একদিনের হোটেলের আরামে সেটা কেটে গেছে। অরিন্দম ড্রাইভারের দিকে তাকালেন। শীষ দিয়ে গাড়ি চালাচ্ছে। বাঁদিকে সেই বিশাল লেক অন্ধকার সত্ত্বেও দৃশ্যমান। মুখ ঘোরাতে অনেক পেছনে দুটো হেডলাইট দেখতে পেল সে। ডাইনির চোখ কি একেই বলে? দেখতে দেখতে অনেক ছবি হয়ে গেল, অথচ কলেজের শেষেও সে জানতো বাকি জীবন কাটবে অধ্যাপনা করে। কোথা থেকে কোথায়? না, অরিন্দমের উত্তম কুমারের ইমেজ নেই, তার নামে টিকিট বিক্রি হয় না, কিন্তু সে যে অভিনয় করে তা দেখে কেউ হ্যাকথু বলে না। প্রতিটি চরিত্র নিয়ে সে ভাবে। নায়কের রোমান্টিক ইমেজ নষ্ট করার জন্যে সে নিজেই কি দায়ী? মাঝে মাঝে অরিন্দমের তাই মনে হয়। উত্তমবাবু অভিনয় করার কথা ছিল একটি ছবির 2টি চরিত্রে, বৃদ্ধ জমিদার এবং তার ভূত। কোনো কারণে তার সম্ভব হয়নি করার। অরিন্দম তখন সবে 30 পেরিয়েছে। বিখ্যাত পরিচালক প্রস্তাবটা দিতেই সে কেঁপে উঠেছিল। এত বড় চরিত্র চ্যালেঞ্জ হিসেবে লুফে নিয়েছিল। ছবি রিলিজ হবার পর প্রতিটি বাঙালি প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল, কিন্তু সেই থেকেই নিজের রোমান্টিক ইমেজের কবর খোঁড়া হয়ে গেল। না, তার জন্যে এখন 40-এ এসে কোনো আফসোস নেই অরিন্দমের। ঈশ্বর তার ওপর বারংবার আঘাত হেনেছেন, কিন্তু সে তবু মাথা উঁচু করে দাঁড়িয়েছে। হরিশ মল্লিকের এই ছবিটিতে কাজ করতে এসে তার মনে হয়েছিল নিজেকে নতুন করে প্রমাণিত এবং প্রতিষ্ঠিত করা সম্ভব হবে। এখন প্রতিদিন যেসব ছবিতে সে কাজ করে তার বাকি গল্পটাই শোনার ইচ্ছে হয় না। অনেক সময় ছবির নামও মনে থাকে না, কিন্তু এই ছবিটার সঙ্গে সে নিজের অজান্তেই এত গভীরভাবে জড়িয়ে গেছে যে ফিল্ম নষ্ট হওয়া সহ্য করতে পারছে না। অরিন্দম চোখ বন্ধ করে পেছনে মাথাটা হেলিয়ে দিতেই তীব্র হর্নের শব্দ শুনতে পেল। পেছনের গাড়িটি প্রায় ঘাড়ের কাছে এসে পৌঁছেছে। তার হেডলাইটের আলোয় চারপাশ আলোকিত। তাড়াতাড়িতে যাবার তাড়ায় সে সমানে হর্ন বাজিয়ে চলেছে।
অরিন্দম ড্রাইভারকে বলল, ওকে তুমি সাইড দিচ্ছ না কেন? যেতে দাও ওকে। ড্রাইভার বলল, রাত্রে এইভাবে ওভারটেক করে যাওয়া বেআইনি, শালা মরবে। বলতে বলতে সে গাড়িটি বাঁ পাশে নিয়ে যেতেই পেছনের গাড়িটি উল্কার গতিতে বেরিয়ে গেল। যেটুকু দেখা গেল, গাড়িটিতে দুজন বসে আছে, তার একজন নারী। অরিন্দম কল্পনার দিকে তাকালো। খুব টেন্সড হয়ে বসে রয়েছে। মেয়েটা ভালো, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বলে নয়, স্বপ্ন দেখার বয়সে রয়েছে এখন। বাজারে গুজব অরিন্দমের হাতে কোনো নায়িকার নিস্তার নেই। অরিন্দম হাসল। কল্পনা নিশ্চয়ই কথাটাকে সমর্থন করবে না। বাঁক ঘুরতেই এয়ারপোর্ট দেখতে পেল ওরা। আজ বাইরে আলো দেওয়া হয়েছে, এত রাত্রেও প্রচুর গাড়ি সেখানে। শীতার্ত বাতাস উঠে আসছে হু হু করে নিচের উপত্যকা থেকে। গাড়ির দরজা খুলতেই টের পেল ওরা। অরিন্দম দেখল যে গাড়িটা তাদের ওভারটেক করেছিল সেটা ঠিক তাদের সামনেই পার্ক করা রয়েছে। ওরা বারান্দায় উঠতেই প্রচুর মানুষ এবং চিৎকার চেঁচামেচি শুনতে পেল। উদ্বিগ্ন আত্মীয় স্বজন, বন্ধুরা এসেছেন নির্দিষ্ট প্লেনটির খবর জানতে। কর্তৃপক্ষ সমানে বলে যাচ্ছেন যে তাঁদের কাছে কোনো খবর নেই। সন্ধানী দল এই অন্ধকারেও সার্চ লাইট ফেলে পাহাড়ে পাহাড়ে খুঁজে যাচ্ছে। খবর এলেই তা জানানো হবে। কিন্তু এ কথায় কেউ শান্ত হতে রাজি নয়। একজন বৃদ্ধা মাটিতে বসে মাথা চাপড়ে কেঁদে চলেছেন সমানে। বসন্ত এসব দেখে বলল, এখানে দাঁড়িয়ে তো কোনো লাভ নেই। ইতিমধ্যে অরিন্দমকে চিনতে পেরেছে বাঙালিদের কেউ কেউ। মুহূর্তে খবরটা ছড়িয়ে পড়ল। অরিন্দম অবাক হয়ে দেখল, এই শোক এবং উদ্বেগের সময়েও মানুষের ফিল্ম স্টার দেখার প্রবণতা নষ্ট হয়ে যায় না। ওপাশ থেকে কেউ চিৎকার করে উঠল, আপনার কেউ ওই প্লেনে ছিল নাকি অরিন্দম বাবু? অরিন্দম জবাব না দিয়ে বসন্তকে বলল, চলুন ভেতরে গিয়ে খোঁজ নিন। নিরাপত্তা রক্ষীরাও অরিন্দমের প্রতি জনতার আকর্ষণ লক্ষ্য করছিল। ফলে যে এলাকায় সাধারণের জন্য প্রবেশ নিষিদ্ধ সেখানেও অরিন্দমরা প্রবেশাধিকার পেল। টেবিলে গোটা তিনেক টেলিফোন নিয়ে কয়েকজন অফিসার অত্যন্ত ব্যস্ত। প্রতি মুহূর্তে অন্যান্য এয়ারপোর্ট থেকে যে খবর আসছে তা নিয়েও পর্যালোচনা চলছে। একজন অফিসার অরিন্দমকে চিনতে পেরে হেসে বললেন, বলুন। অরিন্দম একবার ভাবলো বসন্তের পরিচয়টা দেবে কিনা, কিন্তু মত পাল্টে নমস্কার করে বলল, দয়া করে যদি দুটো তথ্য আমাদের দেন তাহলে খুশি হব। বলুন বলুন। এখান থেকে দুপুরে যে প্লেনটি ছেড়েছিল তার খবর পাওয়া যায়নি এখন পর্যন্ত। না, প্লেনটি বাংলাদেশে ঢোকার আগেই ঝড়ের মুখে পড়ে। পাইলট জানিয়েছিলেন ফেরা যাবে না। তিনি আরও উত্তরে সরে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু তারপর আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি, অফিসার জানালেন। এই অবস্থায় কি আশঙ্কা করা যায়? যায়, আবার যায়ও না। ঘটনাটা ঘটবার পর যে সময় কেটে গেছে তাতে প্লেনটির ভেসে থাকা সম্ভব নয়। অত তেলই নেই। কোনো এয়ারপোর্টে ফোর্স ল্যান্ডিং করেনি। ঝড় এড়াতে যদি উত্তরে সরে যায় তাহলে এক হতে পারে কোনো মতে মাঠে ঘাটে নেমেছে, তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনাই বেশি। সেটা হলেও খবর আসতো, কারণ প্লেনের ট্রান্সমিটার নষ্ট হওয়ার কথা নয়। যদি ঝড়ে কোনো পাহাড়ের গায়ে ধাক্কা খায়, ইনফ্যাক্ট আমরা সেইটাই আশঙ্কা করছি, কেউ বেঁচে থাকতে পারে না অমন হলে। ধাক্কা খেলে না,
আমার দ্বিতীয় জ্ঞাতব্য, আজ দুপুরে আমরা কিছু এক্সপোজড ফিল্ম পাঠিয়েছিলাম মাদ্রাসে, সেগুলো কি প্লেনে তোলা হয়েছিল? অরিন্দম ঠোঁটে জিভ বোলাল। বুকিং থাকলে না পাঠাবার কোনো কারণ নেই। অফিসার উঠে গিয়ে একটা লিস্ট তুলে নিলেন ফাইল থেকে। কি নামে যাচ্ছিল? অনন্ত সব বিবরণ দিতে ভদ্রলোক মাথা নাড়লেন। ইয়েস, গিয়েছে। 60,000 ফুট এক্সপোজ ফিল্ম, 60,000 টাকার ইন্স্যুরেন্স। 60,000! বসন্ত চিৎকার করে উঠল। কি বলছেন আপনি? তাই তো লেখা আছে। কেন, ওর দাম কি আরো বেশি? অফিসার চোখ ছোট করলেন। ইম্পসিবল, রস্টকের দামই তো ওর 3 গুণ। কিছু করার নেই, ইন্স্যুরেন্সের পেমেন্ট অ্যাভয়েড করার জন্যে অনেকে কমিয়ে দাম লেখান। আপনারা কি এখানে শুটিং করতে এসেছিলেন? মাথা নাড়ল অরিন্দম, তারপর বলল, থ্যাঙ্কস। স্খলিত পায়ে ওরা যখন বেরিয়ে আসছিল তখন উদ্বিগ্ন জনতা সমানে জিজ্ঞাসা করে যাচ্ছে, দাদা কি বলল? সত্যি অ্যাক্সিডেন্ট হয়েছে? অ্যাক্সিডেন্ট কোথায় হলো দাদা? কোনো কথার জবাব না দিয়ে ওরা গাড়ির কাছে চলে এলো। বসন্ত হাঁটতে পারছিল না, তাকে ভেতরে তুলে নেওয়া হলো এবং তখনই কল্পনা কেঁদে উঠল শব্দ করে। অরিন্দম ওর দিকে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। এভরিথিং ফিনিশড, এভরিথিং। আজ দুপুরের ফ্লাইটটা ছাড়বে তো? কাল সকালে এখানে পৌঁছেই ভেবেছিল প্লেন ধরবে, ভাগ্যিস ধরেনি। শরীরে শীতল রক্ত বইল যেন। কালকের ব্যাপারটা জানার জন্যে সে পা বাড়ালো। গাড়িগুলোর মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ চাপা গর্জন কানে আসতেই থমকে গেল সে। মহিলা কণ্ঠ বলছে, ইডিয়েট, ইউ মাস্ট ফাইন্ড হিম। ওর ব্রিফকেসে সেই সমস্ত কাগজপত্র আছে। চুরি পালিয়েছিল। উইদাউট দ্যাট আমি হেল্পলেস। ওটা না পেলে তোমার কোনো আশা নেই, মনে রেখো। এবার পুরুষটি বলল, আই নো, কিন্তু লোকেশনটা এরা বলছে না। প্লেন কোথায় ভেঙে পড়েছে জানলে আমি এখনই রওনা হতাম। বলছে না? কি করে বলাতে হবে যদি না জানো? তাহলে লিভ মি, আই উইল ফাইন্ড দ্যাট। কথাগুলো বলতে বলতে ভদ্রমহিলা গটগটিয়ে যে গাড়িতে গিয়ে উঠলেন সেটার দিকে তাকিয়ে চিনতে পারল অরিন্দম। পুরুষটি ছুটে গেল। চলন্ত গাড়ির দরজা তার জন্য খোলা হলো না। উল্কার গতিতে ফিরে যাচ্ছিল গাড়িটা। এরাই আসার পথে তাদের ওভারটেক করে